সপ্তমুখী নদীর ওপারে যখন কুয়াশা সরে গিয়ে রোদের প্রথম আলো পড়ে, তখন প্রকৃতি যেন নিজের হাতে এক নতুন মানচিত্র আঁকে। মাইলের পর মাইল ম্যানগ্রোভের এই গোলকধাঁধা আর ঝাউবনের শনশন শব্দ, এখানে সময় থমকে দাঁড়ায়। এই নির্জনতা আপনাকে প্রশ্ন করবে, আপনি শেষ কবে মন খুলে নিঃশ্বাস নিয়েছেন? বাংলার এক লুকানো রূপকথা, হরিপুর লয়ালগঞ্জ, যা লোকমুখে লালগঞ্জ নামেও পরিচিত। আজ আমি নয়, আজ গল্প বলবে এই সাদাবালির সৈকত। ভোরের অন্ধকারে শহর তখনও ঘুমিয়ে, আর আমাদের হৃদয়ে ছিল নতুন অভিযানের উত্তেজনা। মা, মাসি, বড় মামা, পরিবারের উষ্ণতা সঙ্গে নিয়ে আমরা রওনা দিলাম সোনারপুর জংশনের পথে। অবশেষে যখন সোনারপুর জংশন পৌঁছালাম, তখন ঘড়িতে সময় সকাল 5:17। শীতের এই নিস্তব্ধতায় স্টেশনের ভেতর প্রবেশ করলাম। স্টেশনে পৌঁছে মাথাপিছু 25 টাকার বিনিময়ে টিকিট কেটে চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। For the kind attention of the passengers, Solarpur Carriage Local is now ready for departure from platform number 4. কিছুক্ষণ পরেই শ্যামল জেঠু এসে যোগ দিল আর বড় মামার সঙ্গে হাত মেলালো। শিটংয়ের বন্ধুত্ব এবার নামখানার পথে এগিয়ে চলল। স্টেশনের সেই পরিচিত আলোয় যখন মা, মামা, মাসিদের হাসি মুখগুলো দেখলাম, মনে হলো পৃথিবীটা এখনো খুব সুন্দর। ঘোষণা অনুযায়ী আসছে নামখানা লোকাল। Platform क्रमांक 2 पर आए हैं। For the kind attention of the passengers arriving on platform number 2. 5:44 নামখানা লোকাল যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, মনে হলো লোহার এই চাকাগুলো আসলে এক একটা টাইম মেশিন, যা আমাদের যান্ত্রিকতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই সব দিনগুলোতে, যেখানে ছোট ছোট আনন্দই ছিল জীবনের বড় প্রাপ্তি। কুয়াশার চাদর সরিয়ে ট্রেন যখন ছুটছে, জানালার ওপারে আবছা গ্রামগুলো যেন এক একটা ঝাপসা স্মৃতি। ঘড়িতে সময় সকাল 6:50 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুর স্টেশন। অবশেষে আমরা পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর। সময় ঘড়ি বলছে 6:50 আর আমরা নেমে পড়েছি লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর স্টেশনে সেই আধ ঘন্টার বিরতি আর একবার গরম চা, ওই উষ্ণতাটুকু যেন সম্পর্কের গভীরতাকে আরও বাড়িয়ে দিল। বেলা বাড়ার সাথে সাথে সূর্য যখন কুয়াশা সরিয়ে প্রকৃতিকে আপন রূপে সাজালো, তখন বুঝলাম পথের আনন্দ গন্তব্যের চেয়েও মধুর। সকাল 8:11 আমাদের ট্রেন প্রবেশ করল নামখানা স্টেশনে।
সময় ঘড়ি বলছে এখন সকাল 8:11, আর আমরা অবশেষে পৌঁছেছি নামখানা স্টেশনে। সোনারপুর জংশন থেকে সকাল 5:45-এ আমরা নামখানা লোকালে উঠেছিলাম। অবশেষে আমরা 8:11-তে পৌঁছালাম। 2 ঘন্টা 26 মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছালাম নামখানা। এখন আমরা স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরে রওনা দেব আমাদের গন্তব্য লালগঞ্জের উদ্দেশ্যে। সাইনবোর্ডে লেখা নাম যেন আমাদের গন্তব্যের প্রথম পরিচয়। বাইরে সারি সারি টোটো, মানুষের ভিড় আর জীবন্ত শহরের কোলাহল। লক্ষ্মণ দাস। এখান থেকে আপনাদের কোথায় কোথায় যাওয়ার টোটো ছাড়ে? এখান থেকে ছাড়ে হচ্ছে বকখালি, হেনরি আইল্যান্ড, মৌসুনি আইল্যান্ড, আরও মৌসুনি আইল্যান্ডে বিভিন্ন স্পট আছে। হেনরি আইল্যান্ডে হচ্ছে গার্গিল ব্রিজ আছে। কত ভাড়া কি আছে? বকখালি 60 টাকা করে, মৌসুনি আইল্যান্ড 50 টাকা করে, হেনরি আইল্যান্ড 50 টাকা করে। আর এটা কি মানে সব সময় সেম রেট থাকে নাকি না? না, এইরকম হচ্ছে সিজনের সময় একটু বেড়ে যায়, আবার সিজন ডাউন হলে একটু কত বাড়তে পারে? কত টাকা ডিফারেন্স? 70-80 টাকা এরকম। আচ্ছা, সিজন টাইম কোনটা, অফ সিজন টাইম কোনটা? সিজন টাইম হচ্ছে এই শীতকালটা, অফ সিজন টাইম এই গরমকালটা। আমরা টোটো ধরে রওনা দিলাম হরিপুর লয়ালগঞ্জের নিউ ভোরের আলো হোমস্টের পথে। যাত্রাপথে থামলাম নামখানার হাসপাতাল মোড়ে। পেটাই পরোটা, ঘুগনি মুড়ি। শুধু পেটাই পরোটা ঘুগনি মুড়ি কত করে প্লেট? 100 গ্রাম 15 টাকা। পেটাই পরোটা আর ঘুগনি মুড়ি 100 গ্রাম 18 টাকা, 50-15 টাকা। সেখানে গরম গরম পেটাই পরোটা আর ঘুগনির স্বাদ। যাত্রার ক্লান্তি তখন এক নিমেষে আনন্দে রূপ নিল। দুর্দান্ত পেটা পরোটা প্লাস ঘুগনি, দারুণ। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি হসপিটাল মোড়ের কাছে একটা হোটেলে। পেটাই পরোটা আর ঘুগনি। আবার টোটো ছুটে চলল নামখানা থেকে হরিপুরের সেই 20.8 কিলোমিটারের পথ। রাস্তার ধুলো, কোনো এক অচেনা জলাধারে বকেদের একলা দাঁড়িয়ে থাকা, কিংবা ধান ক্ষেতের আল ধরে বাতাসের বয়ে চলা, আর চিরসবুজের সমারোহ, সবই যেন এক সজীব মানচিত্র। ক্যামেরায় ধরা পড়া প্রতিটা মুহূর্ত যেন গল্প হয়ে উঠছিল। আমরা পৌঁছে গেছি নিউ ভোরের আলো হোমস্টের একদম গেটের কাছে। সকাল 10:45 আমরা পৌঁছালাম হরিপুর লয়ালগঞ্জে বা লালগঞ্জে। শহরের ব্যস্ততা পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছেছি নিউ ভোরের আলো হোমস্টে, লয়ালগঞ্জ। অ্যাকচুয়াল নাম লয়ালগঞ্জ, কিন্তু লোকমুখে প্রচার হয়েছে জায়গাটার নাম হচ্ছে লালগঞ্জ। আমার ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখুন, কি অসাধারণ জায়গা না? গ্রাম বাংলাকে অনুভব করতে গেলে আপনাকে একবারের জন্য হলেও এখানে আসতে হবে। থাকা খাওয়া থেকে শুরু করে নৌকা বিহার সব মিলিয়ে একদিনের প্যাকেজ মাথাপিছু 1150 পার ডে পার হেড। নিউ ভোরের আলো হোমস্টে। খড়ের ছাউনির চাল, দরমার জানালা, এ যেন কোনো এক হারানো শৈশবের ঘর এবং গ্রাম বাংলার সরল সৌন্দর্য।
সপ্তমুখী নদীর মোহনা। তো এখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, যেখান দিয়ে আমরা নৌকা বিহার করব। আমরা যাব সাদাবালির বিচ। ব্যাগ রেখে আমরা ছুটে গেলাম নৌকা বিহারের উদ্দেশ্যে। খালের ধারে অপেক্ষা করছিল নৌকা। আমরা একে একে উঠে পড়লাম। আমরা এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে যাব। এখান দিয়ে বেশ অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে কিন্তু। কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে, ভীষণ ভালো। আসল মায়া তো লুকিয়েছিল হরিপুরের ওই শান্ত খালের বাঁকে। নৌকায় উঠে যখন আমরা ম্যানগ্রোভ অরণ্যের গহীনে ঢুকলাম, তখন মনে হলো পৃথিবীটা কত শান্ত হতে পারে। ম্যানগ্রোভ অরণ্যের বুক চিরে নৌকা এগিয়ে চলল লালগঞ্জ সমুদ্র সৈকতের দিকে। চিড়িয়ার চোখে ধরা পড়ল অরণ্যের রহস্য, খালের আঁকাবাঁকা পথ আর নৌকার ধীর গতির ছন্দ। জল কাটার মৃদু শব্দ আর দুই পাশে ঘন ম্যানগ্রোভের দেওয়াল। এখানে কোনো কোলাহল নেই, কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু অস্তিত্বের এক নিবিড় আনন্দ। আমরা চলে আসলাম সাদাবালির বিচে। এটাই হচ্ছে লালগঞ্জ সি বিচ। এই সবাই বোট থেকে নামছে। এই হচ্ছে বিস্তীর্ণ ঝাউবন। এখানেই লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো দেখি লাল কাঁকড়ার দেখা মেলে কিনা। আমরা কিছুটা এগিয়ে যাই। এ হচ্ছে লয়ালগঞ্জের সমুদ্র সৈকত, আর মানুষের মুখে প্রচার হয়ে সেটা লালগঞ্জ হয়ে গেছে। লয়ালগঞ্জ বা লালগঞ্জ, কেউ একে বলে নির্জনতা, আর আমি বলি এক অদ্ভুত শান্তি। সাদাবালির সেই বিস্তীর্ণ সৈকত, মাইলের পর মাইল ঝাউবন আর হাজার হাজার লাল কাঁকড়াদের আলপনা। মনে হলো প্রকৃতি এখানে একাকী বসে নিজের মনে ছবি আঁকছে। জনশূন্য এই বিচে দাঁড়িয়ে মনে হলো জীবনের সব অপ্রাপ্তিগুলো এই সমুদ্রের গর্জনে বিলীন হয়ে যাচ্ছে। কেন আমরা এত দৌড়াই? কিসের খোঁজে? উত্তরটা হয়তো এই নির্জনতার কাছেই আছে। এখান থেকে একটা সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করে ঠিক যে পথে এসেছিলাম, ঠিক সেই পথ ধরেই রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। লালগঞ্জ সাদাবালির সৈকত থেকে ফিরে আমরা নামলাম হরিপুর খালের ধারে। চারপাশে নিস্তব্ধতা, পাখির ডাক আর ম্যানগ্রোভের সবুজে ভরা প্রকৃতি। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল গ্রাম বাংলার কবিতার ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। হোমস্টেতে ফিরে ফ্রেশ হয়ে আমরা গেলাম হোমস্টের ডাইনিংয়ে। খড়ের ছাউনির চাল আর দরমার জানালার ভেতর দিয়ে আসা আলোয় ভরে উঠছিল ঘর। দুপুরের লাঞ্চে ছিল গ্রাম বাংলার সরল অথচ হৃদয় ছোঁয়া খাবার। এখানে আমাদের দেওয়া হয়েছে ভাত, ডাল, ভোলা মাছ রয়েছে, আমুদি মাছের ফ্রাই রয়েছে, আলু ভাজা, তরকারি, স্যালাড দেওয়া হয়েছে। স্যালাডের মধ্যে শসা, একটা লেবু দেওয়া হয়েছে, মিষ্টি রয়েছে, রয়েছে চাটনি, রয়েছে পাঁপড়।
এক্ষেত্রে একটা কথা বলে রাখি, মাছ আর মিষ্টি বাদ দিয়ে বাকি সব আইটেম কিন্তু আনলিমিটেড। দারুণ অ্যারেঞ্জমেন্ট। খাবার দাবার কীরকম সেটা খেলেই বোঝা যাবে। ভালো, হালকার মধ্যে মোটামুটি ভালোই খাবার দাবার। এই হচ্ছে মাছের পিস, দেখুন। খাবার দাবার কেমন? ভালো, হ্যাঁ ভালো, সুন্দর কেমন? ভালোই খাবার দাবার। মা খুব ভালো। খাওয়া দাওয়া কেমন? ভালোই। এখানকার খাওয়া দাওয়াটা নট ব্যাড, নট গুড, ভালো, মোটামুটি আর কি। এই রুমে আমরা থাকবো, পুরো কাঠের ঘর, দরমার জানলা, মিরর রয়েছে। এছাড়া এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার রয়েছে। খাওয়া দাওয়া শেষে হোমস্টের বাইরে বেরিয়ে ক্যামেরাবন্দি করলাম হরিপুর গ্রামের এরূপ সৌন্দর্যকে। দুপুরের লাঞ্চ শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও শুরু হলো আমাদের অভিযান। টোটো ভাড়া করে আমরা চললাম আশেপাশের সাইট সিনে। হোমস্টে সেই তৃপ্তির লাঞ্চ সেরে আমরা যখন আবার পথে নামলাম, দুপুরের রোদ তখন ঝাউবনের মাথায় খেলা করছে। টোটো এগিয়ে চলেছে গ্রামের অলিগলি পেরিয়ে। আমাদের আজকের প্রথম গন্তব্য নিউ ভোরের আলো হোমস্টে থেকে প্রায় 10.1 কিলোমিটার দূরে অবস্থিত ফ্রেজারগঞ্জ বেনফিশ মৎস্য বন্দর, যা যেতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। পিচ ঢালা কালো রাস্তা, টোটোর চাকার ছন্দে যখন আমরা মেন রোডে উঠলাম, তখন গতি আর বাতাসের মিতালি মনটাকে আরও চনমনে করে তুলল। আমরা যাচ্ছি 1995 সালে এডওয়ার্ড ক্রিক নদীর তীরে গড়ে ওঠা এক বিশাল কর্মযজ্ঞের সাক্ষী হতে, ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। বন্দরের প্রবেশপথে পা রাখতেই নাকে এলো নোনা জল আর টাটকা মাছের সেই পরিচিত গন্ধ। প্রায় 100 বিঘা জমির ওপর ছড়িয়ে থাকা এই বন্দরটি যেন দক্ষিণ 24 পরগনার অর্থনীতির স্পন্দন। চারপাশটা যখন দেখলাম, মনে হলো এ এক আলাদা জগৎ। এখানে সময় ঘড়ি চলে জোয়ার ভাটার টানে। নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রলার। এই ট্রলারগুলো শুধু মাছ ধরতে যায় না, এরা নিয়ে যায় শয়ে শয়ে জেলের স্বপ্ন আর অনিশ্চিত এক ফেরার অপেক্ষা। এক একটা ট্রলার যেন এক একটা ছোট দ্বীপ, যেখানে লড়াই চলে বেঁচে থাকার, লড়াই চলে প্রকৃতির সাথে। জেলেদের সেই জালের বুনন আর রূপলি শস্যের এই আড়ত দেখে মনে হলো আমাদের পাতে যে মাছটা খুব সহজে পৌঁছে যায়, তার পেছনে লুকিয়ে থাকে উত্তাল সমুদ্রের কত বিষাদ আর বীরত্ব গাথা। বেনফিশ ফ্রেজারগঞ্জের মৎস্যবন্দর দেখার পর এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ। আর এই মৎস্যবন্দর থেকে ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ যেতে আপনাদের সময় লাগবে 10 মিনিট মতো। ফ্রেজারগঞ্জের ব্যস্ততা রূপলি শস্যের গল্প পেরিয়ে আমরা যখন কার্গিল সৈকতে পৌঁছালাম, আকাশ তখন তার ক্যানভাসে রঙের খেলা শুরু করেছে। কার্গিল দ্বীপ নামটার মধ্যে যেমন একটা গাম্ভীর্য আছে, এখানকার নির্জনতা ঠিক ততটাই গভীর। বিকেলে সোনাঝরা রোদ যখন ওই কংক্রিটের স্তম্ভগুলোতে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে, মনে হলো সময় যেন এখানে এসে একটু জিরিয়ে নিতে চায়।
দূরের দিগন্তে একটি একলা ট্রলার, হয়তো কোনো এক নাবিকের সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ির পথে ফিরছে। সমুদ্রের এই বিশালতার সামনে দাঁড়িয়ে বারবার মনে হয় আমাদের প্রতিদিনের দুশ্চিন্তাগুলো এই ঢেউয়ের তোড়ে কতটাই না তুচ্ছ। প্রকৃতি যখন তার দিনের আলো নিভিয়ে দেয়, তখন এই নির্জন সৈকতে দাঁড়িয়ে এক অদ্ভুত হাহাকার আর শান্তি হাত ধরাধরি করে চলে। কার্গিল বিচের এই হাওয়া যেন কানে কানে বলে যায়, অন্ধকার নামলেই সব শেষ নয়, কাল আবার নতুন করে সূর্য উঠবে, ঠিক এই সমুদ্রের বুক চিরে। জীবনের কিছু মুহূর্ত হয়তো ক্যামেরার লেন্সে পুরোপুরি ধরা যায় না, সেগুলো শুধু মনের মণিকোঠায় তোলা থাকে। কার্গিল দ্বীপ ও ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতের সূর্যাস্ত আমার কাছে ঠিক তেমনই এক না বলা কবিতার মতো। ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের কোলাহল, ফ্রেজারগঞ্জ সৈকতে চাক্ষুষ করা অস্তমিত সূর্য, কার্গিল দ্বীপের নিস্তব্ধতা আর বকখালির বিস্তীর্ণ সমুদ্র, প্রতিটি জায়গা যেন আলাদা গল্প বলছিল। ফ্রেজারগঞ্জ সি বিচ দেখে এখন আমরা চলে এসেছি বকখালি সি বিচ দেখতে। কার্গিল বিচ ও ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতের সূর্যাস্ত শেষে যখন হোমস্টেতে ফিরলাম, মায়াবী আলোকসজ্জায় সাজানো ডাইনিং রুমটা যেন আমাদের স্বাগত জানালো। ক্লান্ত শরীর, কিন্তু মনে এক অদ্ভুত তৃপ্তি। হাতে গরম চায়ের কাপ আর মুড়ি ও মচমচে বেগুনি। সেই শীতের সন্ধ্যায় আড্ডার আসরটা জমে উঠেছিল চেনা হাসিতে। রাত বাড়ার সাথে সাথে হরিপুরের নির্জনতা আরও নিবিড় হলো। ঘড়িতে সময় এখন রাত 9:50। আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে, ডিনারের জন্য ডাকছে। তো আমরা এখন হোমস্টের ডাইনিংয়ে যাব। ঘুমিয়ে পড়েছিলাম যে কারণে লেট হলো। জ্যাঠামশাই, হ্যাঁ, খাবার দাবার কেমন লাগছে? ও খুব সুন্দর, ভালো খাবার। ডাইনিংয়েও ভালো, মানে ইয়েতে ভালো আছে। কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লাগবে? বেগুন ভাজা এবং আলু ভাজা। চিকেন খুব ভালো হয়েছে। ডিনারের টেবিলে সাজানো সেই ঘরোয়া স্বাদ, গরম ভাত, রুটি, মুচমুচে বেগুন ভাজা, আলু ভাজা আর টমেটোর চাটনির ওই মিষ্টি আমেজটুকু যেন আমাদের সারাদিনের সব ক্লান্তি ধুয়ে দিল। পাঁপড়ের মচমচে শব্দ আর বাড়ির লোকেদের তৃপ্তির হাসি, ওই মুহূর্তেই মনে হলো শান্তির জন্য রাজপ্রাসাদ নয়, এক চিলতে ভালোবাসাই যথেষ্ট। ডিনারে দেওয়া হয়েছে রুটি, আলু ভাজা, বেগুন ভাজা আর কফির তরকারি, তার সাথে দেওয়া আছে স্যালাড, চিকেন রয়েছে, চিকেন কষা, চাটনি, টমেটোর চাটনি আর পাঁপড়। বাহ, বেশ ভালো হয়েছে। ঘড়িতে সময় এখন 10:32 আর আমাদের রাতের ডিনার আজকে হয়ে গেছে। তো এখানে এখন ঠান্ডা কেমন, 22 ডিগ্রি টেম্পারেচার শো করছে। তো খুব একটা যে বেশি ঠান্ডা তা না, আমাদের এর থেকে কলকাতায় ঠান্ডা বেশি। কালকে আমাদের হোমস্টে থেকে চেক আউট, সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো শুভরাত্রি, দেখা হবে আগামীকাল সকালে। সেদিনের মতো শুভরাত্রি জানিয়ে আমরা হারালাম গভীর ঘুমে। পরের দিন যখন শালিকের ডাকে ঘুম ভাঙল, বুকটা ভরে নিলাম এক মুঠো টাটকা বাতাস। হোমস্টের চারপাশটা ঘুরে দেখতে দেখতে মনে হলো এই গ্রাম্য সরলতাটুকুই তো আমরা শহরে বসে খুঁজে ফিরি। কাকপক্ষীদের ডানা মেলা সেই দূর আকাশে ওড়া
আর ঝাউবনের শনশন গান, প্রকৃতি যেন আমাদের বিদায় জানাতে ব্যস্ত। হোমস্টেতে ফিরে শেষবারের মতো ব্রেকফাস্টে বসা। পাতে ধোয়া ওঠা গরম গরম লুচি, সাথে আলু চচ্চড়ি, ডিম সেদ্ধ আর সেই মিষ্টির স্বাদ। আতিথেয়তার এই উষ্ণতাটুকু সাথে করে নিয়ে যাওয়ার মতো। 1 রাত 2 দিন, মাথাপিছু মাত্র 1150 টাকা। হয়তো খুব সামান্য একটা অঙ্ক, কিন্তু প্রিয়জনদের সাথে কাটানো এই মুহূর্তগুলো, এগুলো অমূল্য। নমস্কার, আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। অ্যাকচুয়াল আমাদের এখানে দুটো স্পট রয়েছে। দুটো স্পট বলতে অ্যাকচুয়াল আমাদের দুটো হোমস্টে রয়েছে। দুটো হোমস্টে দুটো আলাদা আলাদা প্যাকেজে হয়। একটা 1050 টাকার প্যাকেজ, একটা 1150 টাকার প্যাকেজ। কিন্তু সমস্ত রকম ফেসিলিটি একই, ফুটিং, লজিং, বোটিং। ডিফারেন্সটা ডিস্টেন্সের কারণে ডিফারেন্স। ফুটিং, লজিং, বোটিং নিয়ে আমাদের 1150 টাকা আছে, 1050 টাকা আছে। 1100 বোটিংয়ের মাধ্যমে আপনারা এখানে কী কী পাবেন? জঙ্গল সাফারি পাবেন, সি বিচ পাবেন, লাল কাঁকড়ার বিচ পাবেন, ওখানে ফরেস্ট পাবেন এবং ওখান থেকে নৌকা বিহার করে আবার ব্যাক করা যায়। এটা হচ্ছে নিউ ভরিয়ালো। আর নিউ ভরিয়ালো দুটোতেই পাবেন। এছাড়া এক্সট্রা সাইট সিন রয়েছে, সেগুলো আপনারা পাবেন, সেগুলো এক্সট্রা পে করতে হয়। সেটা এক্সট্রা সাইট সিন করতে গেলে যদি টোটো বুক করে কিরকম কি চার্জ লাগে? ওরা প্রায় 5 জন প্রতি 500 থেকে 550 টাকা করে নেয়। চলো, আমাদের এখানে এলে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হয়, তারপরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের নাইট, পরের দিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট হয়। অ্যাকচুয়াল রুট আমি ট্রেন রুট যদি বলি, শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন আসে, নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটো, অটো, প্রাইভেট কার ধরে ডাইরেক্ট আমাদের হোমস্টে ভরিয়ালো হোমস্টে বললে পৌঁছে দেবে সবাই। বাসে আছে, ধর্মতলা থেকে বাস ধরতে হয়, 10 মাইল নামতে হবে, বকখালিগামী বাস ধরতে হবে, 10 মাইল বলে স্ট্যান্ড আছে, ওখানে নেমে ওখান থেকে টোটো ধরতে হবে, ভরিয়ালো ক্যাম্পের নাম বললে পৌঁছে দেবে। ফেরার টোটোতে যখন উঠলাম, মনটা একটু ভারাক্রান্ত হয়ে পড়ল। লয়ালগঞ্জ বা লালগঞ্জ আমাদের এক সমুদ্র স্মৃতি দিল, আর আমরা রেখে এলাম একরাশ ভালোবাসা। শহর, আমি আবার আসছি, তবে এবার আর সেই আগের মানুষটা হয়ে নয়। কারণ লালগঞ্জ আমাকে শিখিয়ে দিল, ভালো থাকার জন্য খুব দামি কিছুর প্রয়োজন নেই, এক চিলতে নির্জনতাই যথেষ্ট। দেখা হবে আবার অন্য কোনো পথে, অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। হরিপুর লালগঞ্জ কলকাতার কাছে এক নতুন স্বপ্নের গন্তব্য, এক শান্ত বিকল্প, এক দ্বিতীয় সুন্দরবন। ট্রাভেল অ্যাডিক্টেড অনির্বাণের ক্যামেরায় ধরা পড়া এই গল্প হয়তো আপনার মনেও জাগাবে ভ্রমণের নেশা।